আমি বোম্বের আর.ডি. বর্মন, আর আপনাদের কাছে স্রেফ রাহুল দেব বর্মন। ছবিওয়ালারা অবশ্য আমাকে আর এক নামে ডাকে, পঞ্চম বাংলা উচ্চারণে, হিন্দি উচ্চারণে পাঞ্চাম। হ্যাঁ, ভাববেন না আমি এক প্রচণ্ড অহংকারী লোক, ইগোইস্ট অথবা ইগোটিস্ট। আমার বন্ধু আনন্দ বক্সি আমার হিট গান যতগুলো শুনছেন তার বেশিরভাগই আনন্দের লেখা। মজরু সুলতানপুরি, ওকে আমি তো কাকা ডাকি, কাকার লেখা অনেক গানও আমি গেয়েছি। কি মুশকিল, প্রথমেই আপনাদের ইয়ার দোস্ত ইত্যাদিদের কথা বলে ফেললাম। বাবার কথাটা আপনাদের গোড়াতেই বলা উচিত ছিল। এখানে অবশ্য আমাকে একটু বোকা বনে যেতে হয়। বিখ্যাত শচীন দেব বর্মনের ছেলে হিসেবে আমি আপনাদের নতুন কী বা শোনাতে পারি। কলকাতাতে ঠাকুমার সঙ্গে আমি বহুদিন কাটিয়েছি। বাবা অনেক আগেই বোম্বে চলে এসেছিলেন। ছাত্র হিসাবে আমি ছিলাম একেবারে গাধা। স্রেফ ম্যাট্রিকুলেশন পাস করার জন্যে আমাকে দুবার স্কুলও বদলাতে হয়েছিল। আমার বাবা ছিলেন ভীষণ রাগী, যাকে বলে রাগ প্রধান। অবশ্য রাগ প্রধান হলেও স্নেহজাতীয় পদার্থ প্রচুর ছিল বাবার মধ্যে। বাবার ভয়ে বাড়ি থেকে বেরোতে পারতাম না অবধি। অবশ্য আমিও খুব শান্তশিষ্ট ছিলাম না। বাবাকে না বলে একদিন বাড়ি থেকে কেটে পড়েছি, আর বাবা আমাকে ধরে ফেলে এক বিলাসী শিক্ষার চর কষিয়ে দিলেন। অবশ্য বাবা ধরতে পারতেন না আমাকে, মেলোডির সুশীল কাকার ভাই যদি না বলে দিত। এর অনেক পর আমি এলাম বোম্বেতে স্কুলের ছুটি কাটাতে। কায়দা স্টুডিওতে নওজোয়ানের রেকর্ডিং দেখতে বাবার সঙ্গে গিয়েছিলাম। এখানেই তো দিদির সঙ্গে আমার প্রথম দেখা। দিদি মানে লতা মঙ্গেশকর। দিদি সুন্দর একটা সাদা শাড়ি পরে এসেছিলেন। দিদির কথা আমি কোনো দিন ভুলব না। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে বোম্বেতে এলুম। বাবা তখন গুরুদত্তের পিয়াসা সুবেদার পেইং গেস্টে কাজ করছেন। গান গাওয়ার ঘটনা বোঝাবার জন্য জাদ্রেল লোকেদের সিটিং বসতো। আমার সব মনে আছে। বিজয়ানন্দ আমাদের বাড়ির ছাদে নওদগিয়ার সিকোয়েন্স সেট বসিয়েছিলেন। দেব এবং কল্পনার গানগুলো ছিল। ওদের সেদিনের বোকাটে ভাবটা মনে পড়লে আমার এখনও হাসি পায়। বাবার কাছে থাকতে থাকতেই আমি মজরু সুলতানপুরি, দেবানন্দ, বিজয় আনন্দ, কিশোর কুমার, রফি, আশা, মুকেশ আর দিদির কাছে আসার সুযোগ পেয়েছি। গুরুদত্তের রাত ছবিতে আমি প্রথম সুযোগ পাই সঙ্গীত পরিচালক হিসেবে। এখানে স্বর্গত শৈলেন্দ্রের সঙ্গে আমার যোগাযোগ হয়। শৈলেন্দ্র ছিলেন বাবার এক প্রকার বন্ধু, বহু কাজও করেছেন দুজনে একসাথে। 1958 সালে মেহমুদের ছোটে নবাবেও সঙ্গীত পরিচালক হয়েছিলাম আমি। ছোটোবেলায় যখন আমি কলকাতায় থাকতাম সেই সময় একবার স্কুল স্পোর্টসে প্রথম হয়েছিলাম। খেলাটি কী ছিল? সাইকেল রেস। বাবা তখন আমায় জিজ্ঞাসা করেছিলেন এই প্রথম হওয়ার জন্য আমি কী রকম সাইকেল চালানো প্র্যাকটিস করেছি এবং আমার জীবনের লক্ষ্যই বা কী। আমি বলেছিলাম বিগত 8 মাস আমি সাইকেল প্র্যাকটিস করেছি এবং আমার জীবনের প্রধান লক্ষ্য একজন বড় সঙ্গীত পরিচালক হওয়া। সে কথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন শচীন দেব বর্মন। কথাগুলো রাহুল দেব বর্মন বলেছিলেন সাক্ষাৎকারে, বোম্বেতে তার সুসজ্জিত বৈঠকখানার ঘরে বসে। ছাত্র হিসেবে আপনি কেমন ছিলেন? কোনো দিন ভালো ছিলাম না, হেসে বললেন রাহুল দেব বর্মন। সেই জন্য বাবারও অবশ্য চিন্তার অন্ত ছিল না আমাকে নিয়ে। আর একটা অসুবিধা ছিল, বাবা তখন থাকতেন বোম্বে, আমি কলকাতায়। সুতরাং বাবার সংস্পর্শ তখন আমি খুব একটা পেতাম না। শেষকালে বাবা একদিন আমাকে নিয়ে গেলেন বোম্বেতে। ঠাকুমা প্রথমে মানা করেছিলেন বটে, তখন বাবা বলেছিলেন এমনিতেই পঞ্চম অর্থাৎ রাহুল দেব বর্মন একদম বকে গিয়েছে, সুতরাং কলকাতায় থাকলে আমার যা হবার বোম্বেতে থাকলেও ঠিক তাই হবে। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের কাছে থাকলে মিশলে তার চাইতে খারাপ কিছু হবে না। বলি সে তো বুঝতেই পারছি। হো হো করে হেসে ওঠেন রাহুল দেব বর্মন। সঙ্গীত শিক্ষক হিসাবে কাদেরকে পেয়েছিলেন আপনি, যাদের কাছে আপনার সঙ্গীতের নাড়া বাঁধা হয়েছিল? তবলায় ব্রজেন বিশ্বাস, সরদে আলী আকবর খান, পরে আশিস খান ছিলেন আমার সঙ্গীতের গুরু। বাবা বলতেন যে সব সময় প্রত্যেক শব্দযন্ত্রের পরিসর বা রেঞ্জ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে, তাতে ওয়াকিবহাল থাকতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করতাম সেটাই, এবং এখনও মনে করি একজন বড় সুরকার হতে গেলে সবচেয়ে আগে সেটা প্রয়োজন। আপনার প্রথম মিউজিক ডিরেক্টর হয়ে কাজে আসার ঘটনাটা যদি একটু বলতেন। সে এক ভারী মজার ঘটনা। একবার শুনলাম ফান্টুস নামে একটা ফিল্মের কোনো এক জায়গায় আমাকে সুর দিতে হবে। লাফিয়ে উঠলাম, এমন সুযোগ কি কেউ ছাড়ে? সুর দিলাম আমি। গানটির প্রথম লাইন ছিল এ মেরি টোপি পালাত কিয়ে। সে সময়ে প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছিল সে গানটি, এবং বলতে গেলে সেটি রাহুল দেব বর্মনের প্রথম সুর। 1955 সালে গুরুদত্ত তখন শুটিং শুরু করেছেন পেয়াসা নামক ছবিটির।
শচীন দেববর্মন মিউজিক ডিরেক্টর। সেই সময়ে রাহুল দেববর্মন তাকে সাহায্য করার জন্য এবং রেকর্ডিংয়ের সময় মাউথ অর্গান বাজিয়ে এবং অন্যান্য কয়েকটি শব্দযন্ত্র বাজিয়েছিলেন। রাহুল দেববর্মনের মা মীরা দেববর্মন ভীষণ রকম খুশি হয়েছিলেন ছেলের কাজে এবং তিনি বলেছিলেন রাহুল দেববর্মন জীবনের সঠিক পথেই এগোনো শুরু করেছেন। মেহমুদের ছোটে নবাবের পরে ভূত বাংলো, নাসির হুসেনের তিসরি মঞ্জিল থেকে বহু ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন রাহুল দেববর্মন। ক্যারাভ্যান, ট্রেন, অমর প্রেম, হরা হক, জওয়ানি দিওয়ানির পর রাহুল দেববর্মনের ডিমান্ডটা অনেকটা বেড়ে গেছিল বলে তিনি মনে করতেন। প্রায় 6 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে। দেবানন্দ আর রাজেশ খান্নার সঙ্গে আমার খুব বন্ধুত্ব। আমার অ্যাসিস্ট্যান্টদের মধ্যে বাসু চক্রবর্তী আর মনোহারি সিং আমার অ্যারেঞ্জার আর কন্ডাক্টর। এই সম্পর্কে সব ঝামেলা ওদের কাঁধে। দেবীচাঁদ আমার রিদম ম্যান, হোমি অ্যাকর্ডিয়ান বাজায়, টাইমিং দেখে সন্তোষ আর দীপন। চন্দ্রকান্ত আমাদের মধ্যে খুব গুণী মিউজিশিয়ান। এই হলো আমার সংসার, এদের নিয়েই আমার যত কারিগরি। আর একটা কথা আপনাদের শোনাই, ইদানিং আমি ইলেকট্রনিক মিউজিক সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। বিদেশে এটা খুব চলছে। বস্তা পচা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন আর ভালো লাগে না। ইলেকট্রনিক মিউজিকের চমকটা নতুন ধরনের। ইনস্ট্রুমেন্টের যে কোনো বাজনা আপনি বিদ্যুতের মাধ্যমে, ইংরেজিতে বললে ট্রান্সমিটেড ইলেকট্রিক্যালি যদি বের করে আনতে পারেন তাহলে নতুন একটা ব্যাপার ঘটবে। ব্যাপারটা লিখে বোঝানো শক্ত। একে বলে অসিলেশন, শব্দ পরীক্ষা কিংবা মড ভাষায় সাইকাডেলিক মিউজিক। অমর প্রেম, হরাহকে আমি এইভাবে কয়েক টুকরো কাজ করেছি। যত চালু মিউজিশিয়ানই হন ধরতেই পারতেন না কোন বাজনা বাজানো হচ্ছে। সিনেমা ভিজুয়ালের মাধ্যমে এবং এতে যদি মনের মধ্যে ডুব দিতে হয় তাহলে চেতনা স্তরে পৌঁছতে পারে এই ধরনের শব্দের ঝড় তৈরি করতে হবে। আর এই শব্দের ঝোড়ো আওয়াজ ইলেকট্রনিক মিউজিক। আগে হ্যাঁ, এটা বিদেশ থেকেই আমি আত্মসাৎ করেছি। উকিল, ডাক্তার, শিল্পী এরা সবাই যেমন অন্যান্য উৎস থেকে গ্রহণীয় সব কিছু গ্রহণ করে, আমিও সেইভাবেই এটা গ্রহণ করেছি। 1969 সালে বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হলো। শয্যা নিলেন শচীন দেববর্মন। বোম্বের অনেক ফিল্ম প্রডিউসার মাথায় হাত দিয়ে বসলেন এই সময় বাবার অসুস্থতার খবর পেয়ে। গুরুদত্ত আরেকটি ফিল্ম করছিলেন তখন, বাহারেন ফির ভি আয়েগি। এই ছবিটির 5টি গান শচীন দেববর্মন আগেই কম্পোজ করে রেখেছিলেন, বাকি ছিল শুধু রেকর্ডিং। বাবা গুরুদত্তকে বলেছিলেন আমাকে নিয়ে অবিলম্বে গানগুলি রেকর্ডিং করে নিতে। রাজি হয়েছিলেন না গুরুদত্ত। একের পর এক প্রডিউসার সে সময় অবহেলা করছিলেন বাবার কথায়। কেবলমাত্র দেবানন্দ ছাড়া তার গাইড ফিল্মের গানগুলি রেকর্ডিং আমি শেষ করলাম মাত্র 5 দিনে। দেবানন্দ ভীষণ খুশি হয়েছিলেন আমার কাজ দেখে। পরে যখন বাবা গানগুলি শুনেছিলেন তখন শুধু বলেছিলেন আজ আমাকে লোকে চেনে এস.ডি. বর্মন হিসেবে, একদিন লোকে আমাকে চিনবে আর.ডি. বর্মনের বাবা হিসেবে। সত্যি কথা বলতে কি সেটাই ছিল বাবার কাছ থেকে পাওয়া আমার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। কথা বলতে বলতে হঠাৎ সামনের টেবিলের ওপর ফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে কিসব কথা বললেন রাহুল দেববর্মন। একটু বাদে ফোনটা নামিয়ে বললেন কিশোর ফোন করেছিল, 2 দিনের জন্য বাইরে যাচ্ছে। প্রশ্ন করলাম এ পথে আসতে তাহলে প্রথম জীবনে আপনাকে খুব একটা কষ্ট পেতে হয়নি বা কারো কাছে প্রতারিতও হতে হয়নি, তাই না? হ্যাঁ, একটু করুণ হাসি হেসে রাহুল দেব বললেন হতে হয়েছে বই কি, এবং সেই প্রতারিতটা আমি হয়েছি গুরুদত্তের কাছ থেকে। তার রাত ছবিতে 2খানি গানে আমি সুর দেওয়ার পর ছবিটি তিনি বন্ধ করে দেন। আমি খুব নিরাশ হয়ে পড়েছিলাম। আমার বন্ধু মেহমুদের কথা শুনে গান দুটি আমি ফেরত চেয়েছিলাম গুরুদত্তের কাছ থেকে, কিন্তু তিনি তা ফেরত দেননি। এরপর নাসির হুসেনের তিসরি মঞ্জিল ছবিটিতে আমি পাই সঙ্গীত পরিচালনার দায়িত্ব। একের পর এক আমি সুর দিলাম দিওয়ানা মুঝসে নেহি, আজা আজা, ও হাসিনা, ও মেরে সোনারে সোনারে গানগুলিতে, এবং অসামান্য জনপ্রিয়তা লাভ করলো। বাবার সাথে শক্তি সামন্তের আরাধনা ফিল্মে যখন কাজ করি তখন শক্তিদা বলেছিলেন পঞ্চমকো ভাই কাম দেনা। তারপর সত্যি সত্যি শক্তিদা কাটিপতং ছবিতে আমাকে নিয়োগ করেন সঙ্গীত পরিচালক হিসাবে, এবং তাতেও আমার দেওয়া সুর প্রচণ্ড রকম ভালো লেগেছিল শক্তি সামন্তের। সেই থেকে শুরু হয়েছে আমার সঙ্গীতময় জীবন। তারপর একের পর এক ফিল্মের অফার পেয়েছি, কাজ করেছি। গানের কথায় সুর দিতে কখনো কি আপনাকে সমস্যায় পড়তে হয়েছিল? কখনো কখনো যে হয় না তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যে সিচুয়েশনে গানটা হবে সেই সিচুয়েশনটা বারবার ভাবলেই সূত্র চলে আসে এবং সেই সূত্র ধরেই আমি সুর করতে থাকি। তবে আর একটা অসুবিধা হচ্ছে, কখনো কখনো ভালো সুর প্রডিউসার পছন্দ করেন না, এই সুরকে তারা রিজেক্ট করে দেন। সেরকম আপনার কোনো গানের ক্ষেত্রে হয়েছে কি? হ্যাঁ, দম মারো দম এই গানটির ক্ষেত্রেই হয়েছিল। দেবানন্দ গানটির সুর প্রথমে পছন্দ করেননি, কিন্তু আমি জোর গলায় বলেছিলাম সুরটা জনপ্রিয়তা লাভ করবেই, এবং
আমার এই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত দেবানন্দকেও সেই সুর রাখতে বাধ্য করে। কোন কোন গানে আপনি সুর দিয়ে সবচাইতে বেশি আত্মতৃপ্তি পেয়েছেন? ঘর আজাব, গড়িয়া, ছোটে নবাব সিনেমাতে, ও মেরে সোনারে সোনারে, তিসরি মঞ্জিল, দম মারো দম, পিয়াতু আপতো আজা, আরও অনেক গান আছে, আপাতত সব মনে পড়ছে না। তবে কয়েকটা ফিল্মের নাম ভীষণভাবে মনে পড়ছে যেগুলিতে কাজ করে আমি ভীষণভাবে তৃপ্তি পেয়েছিলাম। সেগুলি হচ্ছে ইয়াদো কি বারাত, হাম কিসি সে কাম নেহি, পরিচয়, অমর প্রেম, আপকি কসম, শোলে, বেতাব, আগার তুম না হতে, গোলমাল ইত্যাদি। ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে কাদের সুর আপনাকে বেশি প্রভাবিত করেছিল? সুরের ব্যাপারে আমি মানসেনি, আল কায়োলো, ফেলিসিয়ানো প্রমুখ সুরকারদের গভীরভাবে তাদের সুর দ্বারা প্রভাবিত হয়েছি। নবীন গায়ক গায়িকাদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে? অমিত কুমার, সাব্বির কুমার, পিনাজ মাসানি, এদের উপর আমি আস্থা রাখি। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলবেন কি? সুর আমার ঈশ্বর, তাকে নিয়েই আমার সংসার। আপনার বিবাহিত জীবন? হ্যাঁ। আশা আমার স্ত্রী। আমার শেষ প্রশ্ন, এ পর্যন্ত মোট কটি সিনেমায় আপনি সুর দিয়েছেন? প্রায় 225টি ছবি তো হবেই। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের কিংবদন্তি সুরসাধক রাহুল দেব বর্মনের জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।